রক্তাক্ত শরীর নিয়ে লাশ দুটো সামনে বসে আছি। লাশ দুটো আমার দিকে ভয়ানক দৃশ্যে তাকিয়ে আছে। মনে হয় যেন তারা আমাকে আস্ত করে খাবে, কিন্তু ঘটেছে তার উল্টো। আমি তাদেরকে কিলে খেয়ে নিয়েছি। ঠিক তখনই আরাফাত আরও বেশ কয়েকজন ছেলেপেলে নিয়ে চলে আসে। ভাই, আপনার শরীরের এই অবস্থা কেন? আর লাশ দুটো সামনে পড়ে আছে যে, এরা কারা? আরাফাত, এরা আমাকে মারতে এসেছিল, কিন্তু তারা এটা জানে না যে যাকে তারা মারতে এসেছে সে একটা ভয়ঙ্কর নরপিশাচ। ওই বরাবরের মতনই হলো, আমাকে মারতে এসে নিজের প্রাণ হারালো। আচ্ছা শোন, লাশ দুটো গুম করে ফেল, এদের অস্তিত্ব যেন কেউ কোনোদিন খুঁজে না পায়। আচ্ছা ভাই, আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না। আমরা লাশ দুটোকে জায়গা মতো দাফন করে দিব। কেউ আর কোনোদিন তাদের খোঁজও পাবে না। আর ভাই, আপনি এবার গিয়ে রক্তমাখা শরীরটা ধুয়ে ফেলুন। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ, তোরা এদিকটা সামনে নিস। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে নিজেকে ধুয়ে মুছে হায়না থেকে মানুষের রূপে ফিরে এলাম। রাত 11:05। বাসায় আমি ছাড়া আর কেউ নেই, আর থাকবে কী করে? আমার তো পরিবার বলতে কেউ নেই, আমি একাই বাসায় থাকি। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। খাওয়া দাওয়ার কোনো মোড নেই আজকে, কারণ যেদিন কাউকে এই দুনিয়া থেকে বিতাড়িত করি সেদিনই খাওয়ার মোড থাকে না, তাই সেভাবেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ কলেজে যেতে হবে। ও হ্যাঁ, আমার পরিচয় তো দেওয়াই হয়নি। চলুন কলেজে যেতে যেতে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই। আমি হলাম আকাশ মাহমুদ। সেটা তো কারো অজানা নয়। লেখাপড়া অনেক শেষ বর্ষ। পরিবার বলতে কেউ নেই। ছোটবেলা থেকে এতিমখানাতেই বড় হয়েছি। বাকি সমস্ত কিছু গল্পের সঙ্গে থাকলে জানতে পারবেন। আপনার সঙ্গে কথা বলতে বলতে কলেজে চলে এসেছি। আমি কলেজে গেট দিয়ে প্রবেশ করতেই সবাই আমাকে দেখে মাথা নিচু করে ফেলে, কারণ তারা আমাকে সবাই খুব ভালো করেই চেনে যে কলেজে ঘাট দ্বারা কেউ থাকলে সেটা আমি। তাই ভয়ে কেউ কখনো লাগতে আসে না। আর আমি এই পুরো কলেজটা নিজের হুকুম মতেই চালাই। আমার মুখের উপরে কথা বলতে আমার কোনো বাপের পাটা জন্মায়নি কলেজে। ঠিক তখনই আমার ক্লোজ ফ্রেন্ড মামুনির সঙ্গে দেখা হয়। পুরো কলেজে এই মামুনি একমাত্র ব্যক্তি যে কিনা আমার সবচেয়ে কাছের মানুষ। তার সাথে আমি সমস্ত উঠে বসে। কি রে আকাশ, কখন আসলি? এই তো একটু আগে। তুই? আমি মাত্রই এসেছি। আচ্ছা, সকালে মেডিসিন নিয়েছিস এখনো? আরে না রে, ঘর থেকে বেরোয় সোজা কলেজে এসেছি। তুই নিয়েছিস নাকি মেডিসিন? আরে না, আমিও তোর মতন ঘর থেকে বের হয়ে সোজা কলেজে এসেছি। আচ্ছা দাঁড়া, একজনকে দোকানে পাঠাচ্ছি। ঠিক তখনই পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। এই এদিকে আয় তো। ছেলেটা আকাশের ডাক শুনে তাড়াতাড়ি আকাশের কাছে আসে। জি ভাইয়া। পকেট থেকে টাকা বের করে ছেলেটা হাতে ধরিয়ে দিলাম। যা তো, সামনের দোকান থেকে দুটো পেন্সিল জ্যাকেট নিয়ে আয়। ভাইয়া প্লিজ টাকাটা আপনার কাছে রেখে দিন, আমি আমার টাকা দিয়ে নিয়ে আসতেছি। আর লাগবে না, তুই টাকাটা নে। ভাইয়া প্লিজ আপনি টাকাটা রেখে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা ঠিক আছে যা। তারপর ছেলেটা সিগারেট আনতে চলে গেল। মামুন এত সময় ধরে এই মেডিসিনের কথাই বলছিল। আচ্ছা বল, কিরকম হাল চাল তোর? এই তো দুষ্ট, তোর? আমার আর কি, ওই তো একই রকম কাটছে দিনকাল। আচ্ছা আচ্ছা আকাশ, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। আজ নাকি কলেজে অনার্স প্রথম বর্ষের এডমিশন পরীক্ষা হবে। সেই বিষয়ে তুই কি কিছু জানিস? হ্যাঁ শুনেছিলাম। যাক, শুনলে তো ভালো, কারণ প্রথম সেকশনে এডমিশন হলে তো তাদেরকে কলেজের নিয়ম সম্পর্কে অনেক কিছু জানাতে হয়। সিনিয়রদেরকে রেসপেক্ট করার বিষয় সম্পর্কেও তাদেরকে অবগত করতে হয়। মামুন তুই মনে হয় এখন সেই 15 দিন পরে আছিস। শোন, তোকে একটা কথা বলি, কলেজে অ্যাডমিশন নিলে বাকিদের মুখে আমাদের সম্পর্কে জেনে যাবে তারা। নিজেদের নাম ঢাকতল বাজে ওদেরকে জানার কোন প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক বলেছিস। আসলে জিনিসটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কারণ গতবার নেতা মুজিবের ছোট ভাই এসব নিয়ে কত ঝামেলাই না করলো। থাকবার তো সব কথা। ছোট ভাই সিগারেট নিয়ে এসেছে। এই যে ভাইয়া আপনাদের সিগারেট। ধন্যবাদ ভাই তোকে। আচ্ছা, কোনো সমস্যা আছে তোর কলেজে? ভাইয়া একটা ছেলের সাথে একটা কথা নিয়ে বাড়াবাড়ি হয়েছে, সে আমাকে মারার হুমকিও দিয়েছিল। কোন ডিপার্টমেন্টে সে? আমাদের ডিপার্টমেন্টে।
এখন সোজা গিয়ে ওকে বলবি যে আকাশ ভাই তোকে ডাকছে, ওর সঙ্গে তুই সহ এখানে আসবি। আচ্ছা ভাইয়া। আমি আর মামুন বসে বসে আড্ডা দিচ্ছিলাম। একটু পর ছেলেটা তার ডিপার্টমেন্টের ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসে আমাদের কাছে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে, তুই নাকি ওকে মারবে বলে হুমকি দিয়েছিস? কিরে, কথা বলছিস না কেন? আমি যে তুই কিছু জিজ্ঞেস করছি সেটা কি তোর কানে যায় না? ভাই হ্যাঁ দিয়েছিলাম হুমকি। ছেলেটার কথা শুনে রাগ উঠে গেল। আমি কলেজে থাকতে একজন আরেকজনকে মারার হুমকি দেয়। রাগটা কন্ট্রোল করতে পারলাম না, ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ছেলেটার গায়ে। আজকের পর থেকে এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলবি। এই ছেলে আমার ছোট ভাইয়ের মতন, ওরে মার দুটো কথা। ওসব নিয়ে যদি ভাবিস তাহলে সোজা উপরে টিকিট কেটে তোর হাতে ধরিয়ে দেবো। ভাই আমার ভুল হয়ে গেছে, আজকের পর আর কোনোদিন ওর সাথে বেজাল করব না। শুধু ওর সাথে কেন, কারোর সাথেই করব না। যাবার ক্লাসে যা। আর ভাই শোন, এই ছেলে যদি নেক্সট টাইম কোনো ধরনের কোনো কিছু করে তাহলে সোজা আমাকে এসে বলবি। শুধু সে না, পুরো কলেজে যদি কেউ তোর সঙ্গে কোনো রকম সমস্যা করে তাহলে আমাকে জানাবি। আর নেই টাকাটা বলে ছেলেটা হাতে একটা 100 টাকার নোট পৌঁছে দিলাম। তুই আরেকদিন খাস, কিন্তু আজ যদি তোর এই টাকাটা না দিই সেটা এক ধরনের খুশ হবে, তাই টাকাটা দিয়ে দিলাম। এখন যা, মন দিয়ে ক্লাস কর। আচ্ছা ভাইয়া। ছেলেটা চলে গেল। আমি আর মামুন আবার কথা বলে ব্যস্ত হয়ে গেলাম। আজও ক্লাস করব না আমরা প্রায় সময় ক্লাস না করে দুজনে কলেজের বাইরে বসে আড্ডা দিই। দুজনে মিলে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই কলেজের ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য আসা মানুষকে শুরু হয়ে গেল। সবাই নিজের ক্লাস নিয়ে এসেছে। অ্যাডমিশনে ইয়ার লম্বা সিরিয়াল লেগে গেছে প্রিন্সিপালের রুমের বাইরে। সবাই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছে, কিন্তু আজ আসার কারণ হলো প্রথম দিনে ফর্মালিটিস পূরণ করা। প্রিন্সিপালই আজকে সবাইকে দেখা করতে বলেছে। আমরা তাদের দিকে খেয়াল না করে নিজেদের মতোই আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে হঠাৎ এই নজর পড়লো একটা মেয়ের দিকে, যে কিনা ধবধবে একটা সাদা জামা পরিধান করে গুটি গুটি পায়ে হেঁটে প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রিন্সিপালের সঙ্গে দেখা করার জন্য। মেয়েটাকে দেখে আমার ধ্যান তার দিকে আটকে গিয়েছে। কিরে, এই মেয়েটাকে তো আগে কখনো কলেজে দেখিনি। নতুন বর্ষে অ্যাডমিশন নিতে এসে হতে সে, কিন্তু তার গার্জিয়ান কোথায়? সবাই নিজের গার্জিয়ান নিয়ে এসেছে, কিন্তু সে একা কেন এলো? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেয়েটাকে নিয়ে। তখনই মামুন আমাকে হাত দিয়ে ধাক্কা দিল। কে রে, কোন দুনিয়া হারিয়ে গেলি? দোস্ত দেখ মেয়েটাকে। হ্যাঁ সুন্দর আছে রে মামা। শুধু কি সুন্দরী নাকি? আমার কাছে তো হুড় পড়ে লাগছে। এই ওয়েট, আকাশ, কে রে মামা তুই এসব কি বলছিস? তোর মুখে তো আগে কোনোদিন কোনো মেয়ের প্রশংসা করতে শুনিনি, কাহিনীটা কি রে? আরে সেসব কিছু না। আর তাছাড়া সুন্দর মানুষ তো সুন্দর বলে প্রশংসা করবে না তো কি করবো? মামা আমার কাহিনী শেখাতে এসো না, পানি আমিও গুলিয়ে খেতে পারি। ধুর বেটা। আচ্ছা এখন ছাড়ো সব কথা। আচ্ছা যা, ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা না বললেই নয়, মেয়েটাকে কিন্তু তোর সাথে হেব্বি মানাবে। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে ধরে নে এটাই তোর ভাবি। এই তো মামা, এতদিন পর লাইনে এসেছিস। আচ্ছা চল তো মেয়েটার কাছে। তারপর মামুনকে নিয়ে মেয়েটার কাছে চলে গেলেন। এই যে তুমি একা কেন এখানে? আর তোমার প্যারেন্টসরা কই? আসলে আমি তো শহরে নতুন উঠেছি, কাজিনের বাসায়। আমার প্যারেন্টসরা তো এখানে থাকে না, তাই একাই এসেছি। আচ্ছা ঠিক আছে। এ মামুন, তুই ওকে সবার আগে সাইড রুমে ঢোকার ব্যবস্থা করে। মামুন আকাশের কথা মতন সেই মেয়েটাকে সবার আগে স্যারের সাথে দেখা করতে পাঠিয়ে দিল। আর তারা দুজন এই বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ এই প্রিন্সিপাল রুম থেকে চেঁচামেচির আওয়াজ কানে আসে। আর তার একটু পরে সেই মেয়েটা কান্না করতে করতে বেরিয়ে আসে। আকাশ মেয়েটাকে কান্না করতে দেখে অবাক হয়ে যায়। এই মেয়ে, কান্না করছো কেন তুমি? আসলে স্যার আমায় ঝাড়ি দিয়ে বের করে দিয়েছে প্যারেন্টস নিয়ে না আসায়। কি? এই মামুন চল তোমার সঙ্গে। এই মেয়ে তুমি চলো আমার সঙ্গে। কোনো কথা বলা ছাড়াই মেয়েটা হাত চেপে ধরে তাকে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে পড়লেন। প্রিন্সিপাল স্যার আমাকে দেখে বললেন, কি হয়েছে আকাশ, হঠাৎ এমন তেড়ে ছুড়ে আমার রুমে প্রবেশ করেছে? স্যার এই মেয়েটাকে ছাড়ি কেন দিয়েছেন আপনি? মেয়েটা তার প্যারেন্ট নিতে আসেনি? ওর সমস্ত কিছু ওকে করুন, ওর গার্জেন আমি। আকাশ কি সব বলছো তুমি? কি কথা একবার বলে শুনতে পান না মনে হয়? নাকি কানের পর্দা পরিষ্কার করার ব্যবস্থা করবো আমি?
আকাশ, তুমি এমন বেয়াদবের মতন আচরণ করছো কেন? প্রিন্সিপালের কথাটা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গেল। আর আমার একবার মেজাজ খারাপ হলে বা রাগ উঠলে শরীর আমি নিজের কন্ট্রোলের বাইরে চলে যাই। হুট করে গিয়ে প্রিন্সিপালের কলারটা চেপে ধরলাম। এই ব্যাটা স্যার, এই মেয়ের সমস্ত কিছু ওকে কর, আর না হলে আমি তোকে ওকে করে দেবো। মনে রাখবি, এই মেয়েটা আমার কিছু রাখে। আকাশের কথা শুনে প্রিন্সিপাল স্যার ঘাবড়ে যায়। আর তার থেকে বড় কথা, আকাশের রাগ দেখে মেয়েটা আকাশের হাত ভয়ে পেছন থেকে চেপে ধরে। আচ্ছা আচ্ছা, করছি আমি। প্লিজ তুমি আমার কলারটা ছেড়ে দাও। ঠিক আছে, আজকের মতন বেঁচে গেলি। তবে হ্যাঁ, একটা কথা, মেয়েটার যাতে কোনো রকমের সমস্যা না হয় এই কলেজে, তাহলে কিন্তু বেয়াদবির লিমিট আমি পার করে দেবো। না না, মেয়েটার কোনো সমস্যা হবে না কলেজে। মেয়েটাও আকাশকে ছেড়ে দেয়। হ্যাঁ, চললাম আমি। আর এই মেয়েটা, তোমার নামটা যেন কি? আমার নাম দিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমার সমস্ত কিছু স্যার ওকে করে দেবে। তুমি কাজ শেষ করে একটু বাইরে এসে আমার সঙ্গে দেখা করো। আচ্ছা। আমি আর মামুন বাইরে চলে আসলাম। আর তার একটু পরেই মেয়েটা কাজ শেষ করে বাড়ি চলে আসলো। তাকে ইশারা করে আমার কাছে আসতে বললাম। সে আমার কাছে আসতে কেমন যেন একটা পাগল করার স্মেল নাকে ভেসে আসলো। সাথে সাথে মেয়েটাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। আর হুট করি তার কপালে একটা চুমুকে দিলাম। এই দৃশ্য দেখে মেয়েটার মামুন দুজনে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি লজ্জায় পড়ে গেলাম দুজনের সামনে। আরে আকাশ, টেনশন নিস না, আমি কিছুই দেখিনি। মামুনের কথা না বাদ দিলাম, কিন্তু এই মেয়েটাকে এখন আমি কি বলবো? তা তো কিছু একটা বলতে হবে। আসলে সরি দিয়া, আমি আসলে কোনো কিছু একটা মনে পড়ে গেছিলাম। দিয়ে আকাশের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দিয়া, তুমি রাগ করলে? না, রাগ করিনি। তাহলে ঠিক আছে, দেখি আমার পাশে বসো। দিয়া আমার কথা মতন আমার পাশে এসে বসলো। আমার ভেতরে কিছু একটা প্রবল গতিতে দৌড়াদৌড়ি করছে, কিন্তু সেটা কি বুঝে উঠতে পারছি না। তবে ভেতরে যত কিছু হোক না কেন, ওপরে আমি পুরোটাই ফিট আছি। আচ্ছা দিয়া, তোমাদের বাসা কোথায়? আমার বাসা গ্রামে। আমি পড়াশোনার জন্য আমার এক আত্মীয়র বাসায় উঠেছি। ও যাক, ভালোই তাহলে। তবে শোনো, কলেজে কোনো ঝামেলা হলে আমাকে জানাবে। না হয় আমার নাম বললে সব ঝামেলা মিটে যাবে। কিন্তু তুমি আমার নাম জানো তো? জি জানি, আপনার নাম আকাশ। প্রিন্সিপাল স্যার তখন আপনার নাম বলাই জেনেছি। হ্যাঁ, আমার নাম আকাশ। আচ্ছা, স্যার কবে থেকে কলেজে আসতে বলেছে? আগামীকাল থেকে। ঠিক আছে, সময় মতন চলে এসো। আর আমার নাম্বারটা দিচ্ছি, কোনো সময় দরকার হলে আমাকে ফোন করো। আচ্ছা, এবার কি আমি যাব? হ্যাঁ, যাও। মেয়েটা আমার থেকে নাম্বার নিয়ে সোজা চলে গেল। আমি মেয়েটা চলে যাওয়ার থেকে এক নজরে তাকিয়ে আছি। কিন্তু অবাক করার বিষয় ঘটল, আমি যখনই মামুনের দিকে তাকালাম, তখন মামুন আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। কিরে মামুন, তোর আবার কি হলো? আকাশ, মেয়েটা এই অল্প সময়ের মাঝেই তোর ভিতরে শক্ত করে গেঁথে গিয়েছে মনে হচ্ছে। জানি রে কিছু আমি। জানিস না বললে তো আর হয় না, কারণ নিজের চোখেই সব দেখলাম। যেই ছেলে কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে আজকে একটা মেয়েকে চুমু পর্যন্ত খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, মেয়েটার ভালো মন্দেরও খোঁজ নেওয়া হচ্ছে আবার। আরে মামুন, কি শুরু করলি বলতো? হ্যাঁ, সত্যি বললেই মানুষ চেতে যায়। থাক, আর কিছুই বলবো না। হ্যাঁ, তুই আর কিছু না বলাই ভালো। মামুন চুপ হয়ে গেল। আর তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতে দেখি ছোট ভাই আরাফেদের ফোন। সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। কি রে, হঠাৎ এই অসময় ফোন দিলি যে? কিছু হয়েছে নাকি? না ভাই, তেমন কিছু না, তবে বিশাল একটা জিনিস হাতে লেগেছে। কি? ভাই, যে ছেলেগুলো আপনাকে মারতে এসেছে তারা মাস্টার নামক একটা গ্যাংয়ের ছেলে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো, কেউ তাদেরকে হায়ার করেছে আপনাকে মারার জন্য। আর যে হায়ার করেছে সে একটা মেয়ে। আমি সেই মেয়েটার সম্পর্কে খোঁজ লাগিয়েছি, কিন্তু কোনো খবরই বের করতে পারিনি। তবু এইটুকু বের করতে পেরেছি, মেয়েটা নাকি অনেক বড় মাফিয়া, যার দরাছোঁয়ার কাছে যেতে হলেও নাকি 1000 বছর লেগে যাবে। আরাফাতের মুখে এসব কথা শুনে একদম থতমত খেয়ে গেলাম। হঠাৎ একটা মেয়ে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে কেন? আমি তো কারো তেমন কোনো ক্ষতি করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি সেসব বিষয় নিয়ে। আচ্ছা ভাই। আর ওদিকে ছেলেপেলে কি খবর? হ্যাঁ ভাই, ভালোই। যাক, ভালোই হলো। আচ্ছা শোন, এখন ফোনটা রাখলাম। হ্যাঁ, পরে কথা বলবো না তোর সঙ্গে। তারপর ফোনটা কেটে দিলাম। ফোন রাখতেই
মামুন জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে রে? আর আরাফাত খবর দিল আমাকে যে ছেলেগুলো মারতে এসেছিল তাদেরকে নাকি কি কন্ট্যাক্ট দিয়েছে, আর যে কন্ট্যাক্ট দিয়েছে সে নাকি একটা মেয়ে। কি সাংঘাতিক ব্যাপার, বাপরে। আচ্ছা এখন ওসব কথা বাদ দে তো, চল এখান থেকে যাওয়া যাক। হে চল, আমিও বাসায় যাব। তারপর দুজনেই সেখান থেকে উঠে চলে গেলাম। দুজনেই দুজনের বাসার জন্য রওনা হয়েছি। দেখতে দেখতে বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে কিছু কাপড় চোপড় অপরিষ্কার ছিল, সেগুলো ধুয়ে মুছে শুকাতে দিলাম। তারপর খেতে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠে কাপড়গুলো এনে লন্ড্রিতে পাঠিয়ে দিলাম। এমন টুকি কাজ করতে করতে দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হব, তখনই থানার ওসি ফোন দিলেন আমাকে। আকাশ ভাই, আপনি একটু আর্জেন্ট থানায় এসে দেখা করুন, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। ওকে স্যার। আজকে কলেজ শেষ, তাই আবার বাসা ঢুকে ব্যাগটা রেখে ঘরে তালা দিয়ে বের হয়ে গেলাম। তারপর সোজা থানার পথে রওনা হলাম। হঠাৎই মাথায় এলো দিয়া আজ কলেজে আসবে, আর আজকে তার প্রথম দিন। তাড়াতাড়ি মামুনকে একটা ফোন দিলাম। হে দুষ্ট, বল। এই শোন না, আজকে হয়তো কলেজে আসা হবে না, তুই একটু দিয়াকে দেখে রাখছে, কারণ আজকে তার প্রথম দিন, তার যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আচ্ছা, তুই সেসব নিয়ে চিন্তা করিস না, আমি কলেজের সামনেই আছি, আমি সবটা দেখছি। মামুনের সাথে কথা বলে আকাশ ফোন রেখে দেয়। আকাশ থানার উদ্দেশ্যে রওনা হয়, আর এদিকে মামুন দিয়ার জন্য অপেক্ষা করছে। দিয়া আসতেই মামুন তাকে কলেজের ভেতর দিয়ে আসে, আর সবাইকে কড়াভাবে বলে দেয় যে দিয়াকে যেন কেউ কোনো ধরনের বিরক্ত না করে, কারণ সে আকাশের কলিজা। মামুনের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউ মামুনকে চেনেই না। তখন মামুন আবার বলে, কথাটা একবার বলেছি, এই একবারই যেন সবার কানে ঢুকে, না হয় পরের বার শোনার জন্য কেউ আর সেই অবস্থাতে থাকবে না। মামুনের কথায় সবাই বিষয়টাকে নিজের ভেতর ফিট করে নেয় যে এই মেয়েকে কোনো রকমের প্যারা দিলে জীবন হারাতে হবে, কারণ যেই ছেলে পুরো ক্লাসের সামনে এমন উঁচু গলায় কথা বলতে পারে সে মানুষও খুন করতে পারবে। অন্যদিকে মামুন তাদের বলে ক্লাস থেকে বের হয়ে যেতে। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। আকাশ থানার ওসির সাথে এখনো বসে বসে কি যেন জরুরি কথা বলছে। ঠিক তখনই দিয়ার নাম্বার থেকে আকাশের কাছে ফোন আসে। সে দিয়ার ফোন দেখে চমকে ওঠে। আরে হঠাৎ কী কারণে দিয়া ফোন করলো? না, ফোনটা রিসিভ করি। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে দিয়ার কান্না আওয়াজ ভেসে আসলো। ফোনের ওপাশ থেকে দিয়ার কান্নার আওয়াজ শুনে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। এই দিয়া, কি হয়েছে তোমার? আপনি কোথায়? তাড়াতাড়ি কলেজে আসেন, আমার আপনাকে প্রয়োজন। আচ্ছা আমি আসছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। ব্রেকের সময় আমি কলেজ থেকে একটু বের হয়েছিলাম, তখনই হুট করে কোথা থেকে যেন কয়েকটা ছেলে আসে আর আমার সাথে অসভ্যতাম শুরু করে। শুধু তাই নয়, সেখানে একটা ছেলে আমার অন্যায় টান দিয়ে ধরে বলে আমার শরীর নাকি তার চাই। দিয়ার মুখে এই সমস্ত কথা শুনে পায়ে রক্ত মাথায় উঠে যায়। সাথে সাথে ওসি সামনে থেকে উঠে হাঁটা দিলাম। আকাশ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? ও স্যার, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো এই বিষয়ে। সাথে সাথে ওসি স্যার সেখান থেকে বের হয়ে চট চলতে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আর যেতে যেতে মামুনকে একটা ফোন দিলাম। হ্যালো মামুন। আরে আকাশ, আমি এখনো তোকে ফোন দিতাম। দিয়াকে নাকি কিছু ছেলে উত্ত্যক্ত করেছে কলেজের বাহিরে। তো তুই কোথায় ছিলে? আরে তুই তো জানিসই যে তুই কলেজে না থাকলে আমার ভালো লাগে না, তাই আমি দিয়াকে তার ক্লাসে ঢুকিয়ে দিয়ে সবাইকে তার বিষয়ে বলে দিয়েছি। পরে আমি কলেজ থেকে বের হয়ে যাই, আর কলেজ থেকে বের হওয়ার আগে একটা ছোটো ভাইকে বলেও দিয়ে এসেছিলাম যাতে করে দিয়ার কোনো সমস্যা না হয়, আর সেই আমাকে ফোন দিয়ে সেই সব ছেলের কথা বলল। আচ্ছা তুই যেখানেই আসিস না তাড়াতাড়ি কলেজ চলে আয়, আমি আসছি। তারপর ফোনটা রেখে দিয়ে সোজা কলেজে পৌঁছে দিয়ে দেখি মামুনও গাড়ি থেকে নামছে মাত্র। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মামুনকে নিয়ে কলেজের ভেতরে চলে গেলাম। ঠিক তখনই মামুনের ঠিক করে সেই ছোট ভাইটা এসে বলল, ভাইয়া, ছেলেগুলো নাকি আপুর সাথে অনেক অসভ্যতামো করছে। তুই চিনিস সেই ছেলেগুলোকে? আসলে ভাইয়া, আমি তখন সেখানে ছিলাম না, তাই তাদেরকে দেখিনি। আচ্ছা দিয়া কোথায় এখন? ওই যে ভাইয়া, দিয়া আপু প্রিন্সিপালের রুমে বসে কান্না করছে। আমি এবং প্রিন্সিপাল স্যার অনেকবার আপুকে জিজ্ঞেস করছি ছেলেগুলোর ব্যাপারে, কিন্তু আপু কোনো কিছুই বলছে না, শুধু বসে বসে কান্না করছে। মাথাতে রক্ত টকপক করছে। তাড়াতাড়ি প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি
দিয়া বসে বসে কান্না করছে। সে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে জড়ি ধরে ফুপে কান্না করে দিল। এই দিয়া, শান্ত হ প্লিজ, আমি এসে গেছি তো। তুমি কি ওই ছেলেগুলোকে চেনো? দিয়া ফুপাতে ফুপাতে আমাকে বললো। না, আমি চিনি না। আচ্ছা, শুধু এটুকু বলো, যে ছেলেগুলো তোমার সঙ্গে ওরকমটা করেছে তার কোন দিকে গেছে? তারা আমার সাথে অসভ্যতামে করে কলেজের ভেতরেই ঢুকেছে। দিয়ার কথা শুনে বুঝতে বাকি রইল না যে ছেলেগুলো আমার কলেজের ছেলে পেলে। দিয়া, তুমি তাদেরকে দেখলে চিনতে পারবে তো? এই মামুন, কলেজে গিয়ে আটকে দিয়ে, আর দিয়া তোমার সাথে চলো। দিয়াকে সাথে নিয়ে প্রতিটা ক্লাসে ছেলেপেলেকে দেখতে লাগলাম। পুরো কলেজে ক্লাস করা বন্ধ হয়ে গেছে আমার জন্য। দিয়াকে সাথে নিয়ে সমস্ত সেকশন করতে লাগলাম। ঘুরতে ঘুরতে অনার্স দ্বিতীয় বর্ষে কক্ষে ঢুকতেই দিয়া আমাকে আঙুল দিয়ে দেখে দিল যে ওই ছেলেপেলেগুলোকে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, সাথে সাথে গিয়ে সব কটা ছেলেপেলেকে কলার ধরে ক্লাস থেকে বাইরে নিয়ে আসলাম। মামুন দুইটাকে ধরে নিয়ে এসেছে। আমি নিচ থেকে আসার সময় কাঠের একটা টুকরো নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে এলো ভাতে মারতে শুরু করলাম সব কটা ছেলেকে। সারা কলেজ পুরো থমকে গিয়েছে আমার মার দেখে। মারতে মারতে ছেলেগুলোকে আত্মার করে ফেলেছি। সব কটার হাত মুখে রক্ত পড়ছে পেটে, কিন্তু আমার রাগ যেন কোনোভাবেই থামছে না। আমি মেরেই চলেছি ছেলেগুলোকে, আর অন্যদিকে ছেলেগুলো সারের মতন চেঁচাচ্ছে আর মাপ চাচ্ছে। ভাই, আমাদের ভুল হয়ে গিয়েছে। তোদের ভুলের গোষ্ঠী মারি বলে ডাম করে একটা বাড়িতে একটা ছেলেকে বেহুশ বানিয়ে ফেলাম। আর ঠিক সেই সময় কলেজের স্যারেরা পেছন থেকে আমাকে চাপড়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আকাশ প্লিজ তুমি ছেড়ে দাও ছেলেগুলোকে। কে শোনে কার কথা? আমার কলিজে তার আঘাত করেছে, তাদেরকে তো আমি আজকে ছাড়ছি না। আমার মায়ের রেশ এখন মেটেনি, কিন্তু স্যাররা আমাকে পেঁচিয়ে ধরে আমি মারতে পারছি না। তাই এক ছটকা দিয়ে স্যারদের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর আবার মারতে শুরু করলাম। সবাই আমার রাগ থেকে ভয়ে কাতর হয়ে আছে। স্যাররা আমাকে আটকাতে না ফিরে আমার থেকে দূরে সরে যায়। আর ঠিক সেই সময় দিয়া এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে, আর আমি সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাই। স্যাররা সবাই দিয়ার কাণ্ড থেকে অবাক হয়ে তাকিয়ে আছে দিয়ার দিকে, আর মনে মনে বলছে, কে এই মেয়ে? যে আকাশ কিনা আমরা অনেকে মিলে থাকতে পারতাম, আর সেখানে এই মেয়েটাকে ধরা মাত্র সে সমস্ত রাগ মাটি করে ফেললো। কেউ যেন কিছু বুঝে উঠতে পারছে না, সবাই অবাক দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে আছে। তখনই দিয়া বলে ওঠে, এই আকাশ, আপনি প্লিজ শান্ত হন আর ওদেরকে ছেড়ে দিন, না হয় মরে যাবে ওরা। আচ্ছা ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। কিন্তু সবাইকে একটা জিনিস জানানোর আছে। সবাইকে আজকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজকের পর থেকে যদি দিয়ার দিকে কেউ আঙুল তুলে তাকিয়েছিস, তাহলে তার অবস্থা কিন্তু খুব ভয়ানক হবে। আর স্যার, আপনারা এই জানোয়ারগুলোকে কি করবেন করুন। আকাশকে দেখো, ছেলেগুলো যা করছে অনেক জঘন্য কাজ করেছে, তাই তাদেরকে আমাদের কলেজ থেকে বের করে দিব। আর তুমি দয়া করে নিজের রাগটা একটু থামানোর ট্রাই করো। হ্যাঁ মানছি তোমার অনেক নাম ডাক আছে, আর তুমি কলেজের জন্য অনেক বড় বড় একটা ভূমিকা পালন করো। তুমি না থাকলে হয়তো আমাদের কলেজের দাঙ্গা ফাসাদ সেগুলো লেগেই থাকতো। শুধু তাই নয়, অন্য অন্য কলেজের ছেলেপেলেরও আগে সেই কলেজের ছেলেদের সাথে ঝামেলা করতো, কিন্তু তুমি আসার পর তার হয় না। তবে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যে এই কলেজের শিক্ষক যারা আছেন তারা তোমার গুণজন, তাই সেই বিষয়টা একটু খেয়াল রাখিও। জি স্যার, সেটা খেয়াল রাখবো। তবে একটা জিনিস আমার মাথায় কাজ করে না, যে এই ছেলেগুলো আমাদের কলেজের ছেলে না হয়ে তারা কলেজের এই স্টুডেন্টের সাথে অসভ্যতা কী করে। শুধু অসভ্যতা আমি বললে ভুল হবে, তারা নোংরামি করে। কত বড় বুকের পাটা তাদের। আকাশ, এই বাজে আচরণের জন্য আমরা তাদেরকে বের করে দেব। জি স্যার, ফয়সালা আপনাদের। আর আমি দুঃখিত স্যার কলেজের পরিবেশটাকে খারাপ করার জন্য। আপনার প্লিজ আবার ক্লাস নেওয়া শুরু করুন। আর স্টুডেন্ট ভাইরা, তোমার সঙ্গে ক্লাসে চলে যাও। আমার কথা শুনে সবাই সবার মতন ক্লাসে চলে গেল, কিন্তু দিয়া আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। এ দিয়া, ক্লাস করবে না তুমি? না, আমি ক্লাস করব না। তো কি করবে? আপনার সাথে থাকবো আর গল্প করব। ক্লাস মিস দিয়ে গল্প করবে তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপর দিয়াকে নিয়ে নিচে চলে গেলাম। নিচে বলতে আমি আর মামুন রোজ যেখানে বসে আড্ডা দিই সেখানে নিয়ে গেলাম। দিয়া আমার কাঁধে মাথা রেখে চুপচাপ করে বসে আছে। আমার ভিতরে কেমন যেন এক ধরনের তুফান বইছে। একটু আগে দিয়ার জন্য ছেলেগুলি কি মারটাকে মারলাম, নিজেকে প্রেমিক পুরুষ মনে হচ্ছে। তবে যাই হই হব, আগে মেডিসিনটা খেয়ে দিই। মামুন, সিগারেট থাকলে দিত একটা। এখন সিগারেট খাবি তুই? হ্যাঁ, কোন সমস্যা? না, এই নে সিগারেট, আর আমি একটু আসছি। মামুন পকেট থেকে একটা সিগারেট বের করে দিয়ে কোথায় যেন চলে গেল, আর আমি সেটা হাতে নিয়ে জ্বালিয়ে টানতে শুরু করলাম। কিন্তু হঠাৎই লক্ষ্য করলাম
দিয়া আমার ঘাড়ে নিজের উষ্ণ ঠোকর জোড়া দিয়ে স্পর্শ করছে। দিয়ার এমন আচরণ দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার, কারণ এই জীবনে প্রথম কেউ আমার শরীর স্পর্শ করছে। এবার আমার কাঁপুনি আরো বাড়িয়ে দিল। সে এবার আমার ঘাড়ে চুমু খাওয়া আরম্ভ করে দিয়েছে। দিয়া, কি করছো তুমি? আপনার সিগারেটের ধোঁয়ায় আমার অনেক সমস্যা হচ্ছে, তাই সমস্যা দূর করতে আমি আমার কাজ করছি। মানে কি দিয়া? মানে হলো আপনার ওই সিগারেটের ধোঁয়া আমাকে যন্ত্রণা দিচ্ছে, তাই আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনার ঘাড়ে স্পর্শ করছি। এতে করে আপনার শরীরের স্মেলটা নাকে আসছে, আর সিগারেটের ধোঁয়াটা তার মতো হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে। দিয়ার কথা শুনে আমি হা হয়ে গেলাম। মেয়েটা সত্যি আসলে একটা আস্ত পাগলি। তাদের সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে নিজের হাত দুটো দিয়ে। তারপর তাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়াগুলো নিজের করে নিলাম। তৎক্ষণাৎ মনে পড়ল আমি কলেজের কণ্ডিতে দাঁড়িয়ে আছি। সাথে সাথে দিয়াকে ছেড়ে দিলাম। আর ঠিক সেই সময় মামুন আমাদের দিকে আসে। কি রে, কোথায় গিয়েছিলে? আরে বাহিরে গিয়েছিলাম একটু। আচ্ছা শোন না, নতুন যারা অ্যাডমিশন নিয়েছে সেখান থেকে একটা মেয়েকে আমার বেশ ভালো লেগেছে রে। এই যে দেখ, দূর থেকে মেয়েটার একটা ছবিও তুলে এনেছি। কই দেখি, দেখা তো। মামুন ফোনটা এগিয়ে দিয়ে সেই মেয়েটাকে দেখাচ্ছে। বাহ, মাশাআল্লাহ সুন্দর তো দেখতে। দোস্ত, এখন কি করব বলতো? কি করবি আর? ভালো লাগলে প্রপোজ করবি। কি বলছিস এসব? তো কি করবি তুই? তোর কি অন্য কোনো প্ল্যান আছে নাকি? আরে না, দূর। তবে যেটা বলছিস সেটাই কর। আর তবে ভালো করে একটু আগে খোঁজ নিয়ে দেখ, হ্যাঁ? পরে গিয়ে প্রপোজ করিস। আর না হয় দিয়ে তোকে সাহায্য করবে এ বিষয়ে। আমাকে তো দেখালেনি না মেয়েটাকে, তাহলে কিভাবে সাহায্য করব? আচ্ছা না, দেখো তুমি। মামুন ফোনটা এগিয়ে দিয়ে মেয়েটার একটা ছবি দিয়াকে দেখালো। সে মেয়েটাকে দেখে থতমত খেয়ে যায়। আর আকাশ জিনিসটা লক্ষ্য করে। কি হয়েছে দিয়ে? না না, কিছু না। তোর মুখের বলি বন্ধ হয়ে গেল কেন তোমার? কই মুখের বুলি বন্ধ হয়েছে আমার? আমি তো দিব্যি কথা বলছি। আচ্ছা তাহলে বলো, মেয়েটা দেখতে কেমন? হয় আর মামুনের সাথে মানাবে কিনা বলো তো? মোটামুটি সুন্দরী। আর মামুন ভাইয়ের সাথে মানাবে বলতে রং ঢং দেখে তো মনে হচ্ছে মানাবে, কিন্তু পরে কি হয় কে জানে। পরে কি হবে মানে? বুঝলাম না। আরে আমি বলতে চাইছি যে মেয়েটার কোনো রিলেশন আছে কিনা সেসব নিয়ে জেনে শুনে এগোতে। ও হ্যাঁ মামুন, তুই সেসব বিষয়ে জেনে তারপরে কবি। আচ্ছা আচ্ছা চল এবার তাহলে উঠে যাক। আর দিয়া, এবার বাসার দিকে যাওয়া দরকার। হ্যাঁ, আমিও চলে যাব। ঠিক আছে চলো, তোমার গাড়িতে উঠে দিচ্ছি। তারপর দিয়াকে গাড়িতে উঠে দিয়ে আমি বাসায় চলে আসলাম। মামুনে চলে গেল। আমি বাড়ি থেকে নামতে দেখি বাসার সামনে কয়েকজন ছেলেপেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখে মনের মধ্যে একটা বাড়ি খেলো। কিরে, ছেলেগুলো কারা? না, গিয়ে দেখি। একটু সামনে যেতে দেখতে পেলাম আরাফাত ঘরের দরজার সামনে বসে আছে। সে আমাকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে গেল। কিরে, হঠাৎ তুই এখানে? আর ছেলেগুলোকে? ভাই, একটা জিনিস দেখাতে এসেছি আপনাকে। আর ছেলেগুলো আমাদের দলেরই ছেলে ফেলে, কিছুদিন আগে আমাদের গ্রুপে জয়েন হয়েছে। ও আচ্ছা, কি দেখাবি দেখা দেখি। আরাফাত পকেট থেকে ফোন বের করে আকাশের হাতে দিয়ে বলে, ভাই ছবিটা দেখেন, এই ছবিটার মেয়েটাই নাকি সেই মাফিয়া মেয়েটা যে আপনাকে মারার জন্য ছেলেগুলোকে। আরাফের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটার দিকে তাকা দিয়ে পরশর একটা শখ খেলাম। ও আল্লাহ, কি করে এটা সম্ভব? এটা তো সে মেয়ে যাকে মামুন পছন্দ করে, যার ছবি সে আমাকে আর দিয়াকে দেখিয়েছিল। আরাফাত, তুই কি সে যেটাই সে মেয়ে? ভাই তথ্য তেমনটাই পেলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা সেই মাফিয়া মেয়েটা না। তবে আবার সন্ধ্যার তালিকা থেকে বার করতে পারছি না, কারণ এই মেয়ের পিক মামুন এনে দেখালো। আবার সেই মেয়ের সাথে মাফিয়া মেয়েটা সংযুক্ত। সবকিছু কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা আরাফাত, তুই না বলেছিলি যে সেই মাফিয়া মেয়েটার ধারে কাছে যাওয়া সম্ভব না? কিন্তু এখন তোরা এত সহজে পিকটা কোথায় পেলে তোরা? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু ভাই খবরই তো এই মেয়েটার পিকই দিল। ভালো করে দেখ কোনো ভুল মেয়ের পিক দিয়েছে কিনা। ভাই সেটা কি করে সম্ভব যে আমাদের জন্য সব সময় কাজ করে, যে আমাদেরকে সব সময় সমস্ত রকমের তথ্য দেই, সেই মানুষটা আশা করি আমাদেরকে ভুল ইনফরমেশন দিবে না। তা ঠিক বলছিস। আচ্ছা ঠিক আছে, মেয়েটার বিষয়টা আমি দেখছি, কারণ মেয়েটা আমার চোখের সামনে চলাচল করে বা করতে হবে। ওকে ভাই। আরাফাতটা চলে গেল, কিন্তু
আমার ভিতরে এখনো সেই জিনিসটা ঘুরপাক খাচ্ছে যে আরাফাত যে ছবি দেখালো সেই মেয়েটাই কি সেই মাফিয়া? না, এর উত্তর আমরা জানি। তবে একটা জিনিস বলতে পারি যে এই মেয়েটাই যদি সেই মাফিয়া হয় তাহলে মামুনকে সতর্ক করতে হবে আমার। কিন্তু সে না কোনো আমাকে ভুল বুঝে বসে। ধর, কিছু যেন আর ভাবতে পারছি না। যা হবে হবে, পরে দেখা যাবে। আগে নিজের মাথাটা ঠান্ডা করি। তারপর বাসায় ঢুকে বিছানায় গায়ে দিয়ে দিলাম। সাথে সাথে ঘুম চলে আসে। গোসল, খাওয়া দাওয়া সমস্ত কিছু রসে তুলে গেছে। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর শার্টটা গায়ে লেগে বাসা থেকে বের হয়ে গেলাম। আর হ্যাঁ, বের হওয়ার সময় মামুনকে ফোন দিয়ে পার্কে আসতে বললাম। তারপর আমি বাসা থেকে বের হয়ে সোজা পার্কে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মামুন আগ থেকে হাজির। কিরে, তুই কখন এলি? আরে একটু আগেই আসলাম। আচ্ছা মামুন, তোর যে মেয়েটাকে ভালো লেগেছে তার সঙ্গে কিছু জানিস তুই? আরে না, তেমন কিছু জানি না। তবে তার নাম আর তার বিষয়ে টুকটাক কিছু জানতে পেরেছি। মেয়েটার নাম হলো ফাহা। আর সে নাকি অনেক চুপচাপ স্বভাবের একটা মানুষ। কোনো ছেলের সাথেই নাকি সে মিশে না। আর তার এই জিনিসটাই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। তার নামটা যেমন সুন্দর, তার চালচলনও তেমন সুন্দর। আমার যে করেই হোক ফাহাকে চাই। ওকে আমি নিজের বউ বানাবো। মামুনের কথা শুনে কিছু বলে ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ ওর বিষয়ে যা জানি তা মামুনকে বললে তার মন খারাপ হয়ে যাবে। আর তাছাড়া সে আমাকে ভুলও বুঝতে পারে যে তার ভালো আমার সহ্য হয় না। না, ওকে এখন কিছু বলা যাবে না। কারণ এখনো পুরোপুরি শিওর না যে সেই মেয়েটাকে আগে আরো পাকাপোক্তভাবে শিওর হয়নি। পর্নায় মামুনকে জানাবো। আচ্ছা শোন, যাই করিস না কেন ভেবে চিন্তা করবি কিন্তু। হ্যাঁ, সেটা তো করবই। আচ্ছা চল, কফি বা চা কিছু খাওয়া যাক। হ্যাঁ চল। মামুনের সঙ্গে একটা কফি শপে গেলাম। সেখানে বসে অনেকক্ষণ কফি খেতে খেতে আড্ডা দিলাম। তারপরে ঘরে চলে এসেছি। তারপর নিত্যদিনের ন্যায় সেই দিনটাও কাটিয়ে দিলাম ঘরের মাঝে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। আজ নিয়ত করেছি ক্লাস করব, তাই সেই ভাবা মোতাবেক ব্যাগে পড়ে নিয়ে এসেছি কলেজে। ঠিক তখনই মামুনের দেখানো সেই মেয়েটা আমার চোখের সামনে দিয়ে হেঁটে তার ক্লাসরুমে চলে গেল। আমি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছি। দেখছি কোনো রকম কিছু চোখে পড়ে কিনা, কিন্তু কিছুই চোখে পড়ে না। তবে একটা জিনিস নোটিস করেছি, মেয়েটা কেমন যেন স্বাভাবিক না। মানুষ হাঁটাচলা করলে আশেপাশটা একটু ভালো করে দেখে, কিন্তু তার নজর ছিল একদম মাটির দিকে। মেয়েটাকে নিয়ে মনের ভেতর একটা কৌতূহল জাগলো। তাকে নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই দিয়া এসে আমাকে হাতের আঙুল দিয়ে খোঁচা দেয়। এই যে মশাই, কি করছেন? আর এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছেন? আরে না, তেমন কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। আপনি? আমি একটু আগে এসেছি। আচ্ছা শোনো, তোমাকে একটা দায়িত্ব দিয়ে সেটা পালন করতে পারবে? কি দায়িত্ব? তুমি মামুনি পছন্দ করে মেয়েটার দিকে নজর রাখো তো, যে সে কি করে বা তার আচার আচর কিরকম। হঠাৎ ওই মেয়েকে নিয়ে আপনার চিন্তার মাত্রা বাড়লো কেন শুনি? আরে মামুন আসলে মেয়েটাকে অনেকটা ভালোবেসে ফেলেছে, তাই তার বিষয়ে একটু ভালো মন্দ জানার জন্য তোমাকে বললাম আর কি। কারণ আমি চাই না যে আমার বন্ধু কোনো খারাপ মেয়ের সঙ্গে রিলেশনে চলে যাক। আরে সে তো খারাপটা। মানে তার বিষয়ে তুমি কি করে জানলে? আসলে হয়েছে যে মেয়েটার চালচলন দেখে খারাপ মনে হয়নি, সেটা বলতে চেয়েছিলাম। বিয়ের কথা শুনে কেমন যেন একটা খটকা লাগলো আমার। আচ্ছা, তা খবর না তুমি। আর এখন গিয়ে সোজা ক্লাসে মন দেবে। আর একটা কথা, আমি যেন কখনো তোমাকে কোনো ছেলের সঙ্গে হাসি ঠাট্টা করে কথা বলতে না দেখি। বারে, হাসি ঠাট্টা করলে কি হবে? কারণ তুই খেলে আমার সঙ্গে হাসি ঠাট্টা করবি। কেন কেন? আমি আপনার সাথে কেন হাসি ঠাট্টা করতে যাব? কারণ তুই আমার। ইস, আমায় কি নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছেন নাকি? মেয়েটার কথা শুনে মেজাজ খারাপ হওয়ার উপক্রম হচ্ছে। হ্যাঁ, তোকে আমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছি, আর এখনও করবো বলেই এক টান দিয়ে দিয়াকে নিজের বাহুটা জড়িয়ে নিলাম। তারপর তার সমস্ত মুখমণ্ডলে চুমু খেতে লাগলাম। চুমু খেতে খেতে তার ঠোঁটে এসে আটকেছি। হঠাৎ সে এই সেই বলে আমার থেকে নিজেকে ছাড়িয়ে দিল। আই, পাগল হয়ে গেছেন আপনি? মানুষের সামনে এমন আচরণ কেউ করে? আমি কি করবো বল? কারণ তুই খালি আমার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি না হয় আপনার, কিন্তু মানুষজন দেখলে কি ভাববে বলুন তো? কে কি ভাববে সে শুনে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে তোমাকে নিয়ে। তুমি কোনো ঝামেলা না করলে হয়। আচ্ছা হয়েছে, এবার পাগলামো বন্ধ করুন। আর আমি কোনো ঝামেলা টামেলাতে নাই। আর ঝামেলা করতে চাইলেও তো করতে পারবো না, কারণ আপনি আমায় আস্ত গিলে খেয়ে ফেলবেন।
শুধু গিলে খাবো না, সেদিন একদম জোর করে তোকে নিচে করে নেবো। দুনিয়ার মহলে আর আসতে দেবো না তোকে। বাপ রে বাপ, কি সিরিয়াস টাইপ মানুষ আপনি। হ্যাঁ, আমি অনেক সিরিয়াস। আচ্ছা, এবার ক্লাসে যাও, অনেকটা সময় নষ্ট হয়েছে কথা বলে। তোমার ক্লাসও হয়তো শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, যাচ্ছি। দিয়ে ক্লাসে চলে গেল, আর অন্যদিকে আমি আমার মতন ক্লাসে চলে এলাম। সবাই আমাকে ক্লাসে দেখে চুপচাপ হয়ে গেল। আমার ক্লাসে স্যার এখনো আসেনি। আমি স্বাভাবিকভাবে একটা টেবিলের উপর বসে পড়লাম। তার কিছু সময় পর মামুন আসলো। সে এসে আমার পাশে বসলো। দুজনে একটু কথা বলে স্যারের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর অপেক্ষার প্রহর কাটলো। স্যার ক্লাসে আসলেন, এসেই ক্লাস নিতে শুরু করলেন। আজ অনেক কয়েকটা ক্লাস করেছি, আর মাত্র 1 ঘন্টা বাকি। এই মামুন, আজকের মতো ক্লাস এখানেই শেষ, আজকে ক্লাস করবো না। আচ্ছা চল, আমিও বেরিয়ে যাবো। শেষ ঘন্টা না করে মামুনের সাথে বেরিয়ে গেলাম। ক্লাস থেকে বের হয়ে মামুনকে বললাম, মামুন চল দিয়ে ক্লাস থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ চল, এই সুযোগে আমিও পাহাকে দেখতে পারবো। মামুনকে নিয়ে দের ক্লাসে গেলাম। দিয়ে আমাকে দেখতে ক্লাস না করে সকলের সামনে ব্যাগ নিয়ে চলে এলো। এই দিয়া ক্লাস করবে না? না, আমি আর ক্লাস করব না। হেই মেয়ে, আর 1 ঘন্টা খালি বাকি আছে ক্লাস শেষ হতে। ক্লাসটা শেষ করে বের হয় একদম। দিয়া হঠাৎ করে সকলের সামনে চেঁচিয়ে ওঠে, এই যে আমি বলেছি না যে আমি আর ক্লাস করব না। হে দিয়া, এতটা হাইপার হচ্ছে কেন তুমি? কারণ আমার এখন আর ক্লাস করতে ইচ্ছে করছে না, কিন্তু আপনি আমাকে ক্লাস করতে জোর করছেন, তাই হাইপার হয়েছে। তো কি করবে এখন তুমি? কি করব আর, আপনার সাথে বসে বসে ভালো কিছু মুহূর্ত কাটাবো। দিয়ার কথা শুনে ভেতরে লাট্টু পড়েছে এরকম অবস্থা। আচ্ছা ঠিক আছে স্যার, দিয়াকে আমার সাথে নিয়ে গেলাম। ওকে আকাশ, সমস্যা নেই। দিয়াকে নিয়ে আমার বসার অবস্থানে চলে গেলাম। মাউন আমাদের সাথে এসেছে। দোস্ত, মেয়েটাকে দেখতে পেরি? না রে, তোকে তো ক্লাসের কোথাও দেখিনি, তখনই দিয়া বলে। কারণ সে আপনারা আসার 1 ঘন্টা আগে ক্লাস থেকে বের হয়ে গিয়েছে। ও আচ্ছা, কিন্তু কোথায় গিয়েছে? কে জানে কোথায় গিয়েছে, হয়তো বাসায় যাবে গেলে, না হয়তো কলেজেই থাকবে। কিন্তু তাকে তো আমরা কলেজে বেড়ে দেখতে পাইনি। তাহলে হয়তো বাসায় চলে গিয়েছে। হ্যাঁ, সেটাই হবে হয়তো। মামুন ফাঁকে দেখতে না পেয়ে মন খারাপ করে ফেলে। আরে মামুন, তুই মন খারাপ করিস না। ভালোবাসার মানুষ কখনো এত সচেতন হয়ে যায় না। দেখবি একসময় তুই ঠিকই তাকে নিজের করে পাবি। জানি না রে কি আছে কপালে, তবে মেয়েটা আমার কলেজায় গেঁথে গিয়েছে। মামুনকে কি বলে সান্ত্বনা দেবো জানি না, তবে মন থেকে খালি দোয়া এটাই করি যে সেই মেয়েটা যেন ভালো হয়, আর মামুনের সঙ্গে যেন সমস্ত কিছু সঠিকভাবে হয়। কিন্তু বর্তমানে মামুনের চেহারাটা পুরো আধার হয়ে আছে। ওকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। তখন মামুন বলে ওঠে, আকাশ তোরা থাক, আমি বাসায় চলে গেলাম। আচ্ছা ঠিক আছে চল, আমরা আজকে বাসায় চলে যাবো। কিন্তু শোন, কালকে সেই মেয়েটা কলেজে আসলে আমি তোর বিষয়টা দেখবো। তুই ভালো করে জানিস যে আজ পর্যন্ত কোনো কাজে আমি কিন্তু ফেল হইনি। সো তোর ব্যাপারে হবে না। ধন্যবাদ বন্ধু। তারপর সবাই সবার মতন বাসায় চলে গেলাম। দিয়েকে তার বাসায় পাঠিয়ে দিয়ে মামুন আর আমি যে যার মতো বাসায় চলে গেলাম। এদিকে আমি বাসায় আসতেই দরজার নিচে একটা খাম চোখে পড়লো। কে যেন একটা খাম আমার দরজার নিচে রেখে গেছে। কৌতূহল করে সেটা হাতে উঠালাম। সেটা হাতে নিয়ে বুঝতে পারলাম খামটার ভেতর কোনো কিছু একটা আছে। তারপর খামটা খুলতে দেখি ভাঁজ করা একটা সাদা কাগজ। কৌতূহলটা যেন আরো বেড়ে গেল। কাগজে ভাঁজটা করে দেখি কিছু একটা লেখা আছে কাগজটাতে। কোনো কিছু না ভেবে লেখাটা পড়তে শুরু করলাম। আপনি যাকে আপন ভাবছেন সে আপন নয়। মনে রাখবেন, বিকাল বেলায় সূর্য মেঘের আবরণে থেকে গেলে পরের সকালে কিন্তু সেই সূর্য আবার নতুন রূপে আকাশে উদিত হয়। তারপরে কিচ্ছু লেখা নেই। লেখাটা পড়ে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। কার লেখাটা আমাকে কি ইঙ্গিত করতে চাইছে তা আমি বুঝতে পেরেছি। তাড়াতাড়ি কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিলাম। তারপর চাবি দিয়ে দরজা খুলে বাসে ঢুকে সোফায় গা ছেড়ে দিয়ে বসে পড়লাম। মাথাটা ফো ফো করে পড়ছে। মনে হচ্ছে যেন নিজের ভেতরে ঘূর্ণিঝড় পড়ছে। অনেকটা সময় সোফাতেই বসে কাটিয়ে দিলাম। ডালঘটের দিকে নজর পড়তে দেখি ঘড়ির কাঁটা 2টা সরিয়ে গেছে। তাড়াতাড়ি সোফা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ফিরে আসলাম। তারপর খাবার খেতে খেতে মাথায় আসলো আরাফাতের কথা। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আরাফাতকে ফোন লাগিয়েছি। ভাই বলেন। শোন, আমার কাজের মনে হচ্ছে মাফি মেয়েটা আমাদের খুব নিকটে। তুই সেই মেয়েটার সম্পর্কে একটু ভালো করে জাস্টিফাই কর। আচ্ছা ভাই। তারপর ফোনটা রেখে দিলাম। কিন্তু আমার মনের ভেতর বাড়ি খাচ্ছে অন্য কিছু নিয়ে। আমার মনে হয় না যে সেই ফাহা মেয়েটাই মাফিয়া। ধর, এসব নিয়ে আর ভাবতে পারছি না।
মাথায় চাপ না নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলা মামুনের ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। কিরে মামুন, তুই হঠাৎ ফোন করলি যে? তোর সাথে একটু জরুরি কথা ছিল। তুই এখন কোথায় আছিস? কোথায় আর থাকবো, বাসায় আছি। আচ্ছা, রেডি হয়ে শপিং মলে চলে আয়। ওকে। তারপর ফোনটা রেখে দিয়ে রেডি হয়ে শপিং মলে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মামুন চোখ মুখ কালো করে বসে আছে। কি রে, কি হয়েছে রে? আকাশ, আসলে আমার কাছে একটা মেল এসেছে। সেখানে কে যেন 2 বাক্যের কিছু একটা লিখে পাঠিয়েছে। কি সেটা? সেখানে লিখে আছে, ভাবিয়া করিবেন কাজ, না হয়ে যাবে দের। আপনি যাহাকে সাধারণ ভাবিতেছেন সে আসলে ভয়ঙ্কর এক রক্তচোষা শের। এই লেখাটা কে যেন মেল করেছে। এটার মানে কি আকাশ? মামুনের মেয়ের 2 শব্দের বাক্য শুনে ভেতরটা পুরো শুকিয়ে গেছে। কারণ এই 2 শব্দের বাক্যটার অর্থ আমার জানা। মামুন আসলে কেউ যেন ওদেরকে সতর্ক করতে চাইছে যে আমরা হয়তো কোনো বর্ষার বিপদে ফাঁসতে চলেছি। তাই কে একজন আমাদেরকে আড়াল থেকে বাঁচাতে চাইছে। কী সব বলছিস আকাশ? আমি সত্যি বলছি, কারণ তোকে মেল করেছে আর আমাকে চিঠি দিয়েছে। এই সমস্ত কিছু পিছনে একজন আছে, সে হচ্ছে মাফিয়া মেয়েটা। আর সেই মাফিয়া মেয়েটাই হয়তো আমাদের আশেপাশে ঘুরঘুর করছে আমাদেরকে মারার জন্য। আর আমরা তাকে ভালো মনে করে তার সাথে চলাফেরা করছি। তাই কেউ একজন আমাদেরকে সতর্ক করতে চাইছে। আকাশ, সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুই সামনে টেনশন করিস না। তুই শুধু ফার বিষয় নিয়ে ভাব, বাকি সমস্ত কিছু আমি সামনে নেব। আরে ওই মাফিয়ার মেয়ের কত শত মেয়ে আসছে এর কাছে, কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারেনি আর পারবেও না। সো খামোখা টেনশন না করে ভালো। আর যদি কিছু হয় সেটা সময় দেখা যাবে। আকাশ, তাও টেনশন হচ্ছে রে। একদিকে ফাহাকে নিয়ে টেনশন, অন্যদিকে সেই মাফিয়া মেয়েটা। আরে বেটা, তোরা তো কিছু টেনশন নেই, তুই চিল মার। সেই মেয়েটার সাথে আমার পালা পড়বে। আর ফাহার বিষয়টা কালকে আমি ক্লিয়ার করে দেবো। ওকে, এবার তো মাঝে চাপ কমা। আচ্ছা যা, বাদ দিলাম সমস্ত কিছু। এবার কি অর্ডার করব বল। যা খুশি করে। আচ্ছা। মামুনদের নিজের মতন খাবার অর্ডার করলো। তারপর দুজনে মিলে খেয়ে দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম, রাত 8:30। তারপর সেখান থেকে দুজনের মতো চলে এলাম। আমি বাসায় পৌঁছাতেই আরাফাত ফোন দিল। ভাই, অনেক বড় একটা জিনিস বের করেছি। কি? ভাই, যে ছবিটা দেখিয়েছি সে মাফিয়া মেয়েটা না। কেউ জেনে বুঝে আমাদেরকে গোমরাহান করার জন্য সেই মেয়েটার পিক দিয়েছে। এখানে মাফিয়া মেয়েটা অন্য কেউ। ইন্নালিল্লাহ, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা মাফিয়া মেয়েটা খোঁজলাম চালু রাখ, আর আমি আমার মতন কাজ চালিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই। তারপর ফোনটা রেখে দিলাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে এলাম। কলেজে গিয়ে দেখি দিয়া কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। দিয়া, বাড়িতে রয়েছে কেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও তাই? হুম। আচ্ছা চলো ভেতরে চলো। দিয়াকে নিয়ে কলেজের ভেতরে ঢোকে আমাদের সেই বসার প্লেসটাতে বসে পড়লাম। দিয়াকে আজকে আজ একটা খুশি খুশি লাগছে, কিন্তু আমার ভেতরে সেই মেয়েটাকে নিয়ে একটা জটলা পেকে আছে। এই যে আপনার চোখ মুখ কালো কেন? আরে না, এমনিতেই। আমার তো মনে হয় না যে এমনিতেই, আমার তো মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে। আরে না বললাম তো। আচ্ছা ঠিক আছে, না হলেই নাই। এবার দেখি আমায় জড়িয়ে ধরে বসুন। হঠাৎ আমি পাগলাম করা মানে কি? পাগলামো কোথায় করছি? হ্যাঁ, আমি আমার প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরতে চেয়েছি, এটাতে পাগলামো কোথায়? দিয়ার কথা শুনে মুখে তালা লেগে গেল। মেয়েটার মনে হয়তো আমার জন্য জায়গা হয়ে গিয়েছে, কিন্তু সে স্থির নেই। সে নিজে আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঠিক তখনই দেখি পাহা নামক মেয়েটা আসছে, আর তার পেছনে পেছনে মামুন। দিয়ে আমাকে চাঁদ একটু, আমি ফাহার সঙ্গে একটু কথা বলবো মামুনকে নিয়ে। দিয়ে আমার কথা শুনে আমাকে ছেড়ে দিল। আমি সেখান থেকে উঠে ফাহার কাছে গেলাম। এই যে ফা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া, আমি জানি আপনি আমায় কি বলবেন, কিন্তু বিশ্বাস করুন আমার মনের অবস্থা ভালো নেই। কিছু একটা নিয়ে অনেক ঝামেলায় আছি। যদি কিছু মনে না করেন তাহলে কথাটা কালকে বললে হয় না? ফার কথা শুনে থতমত খেয়ে গেলাম। আমি কি বলতে চাই সেটা কি করে জানলো সে? মাথাতে কিছুই খেলছে না আমার। তাও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বলবো। ধন্যবাদ ভাইয়া। তারপর মেয়েটা চলে গেল, আর তখনই মামুন এসে হাজির। দোস্ত, কি বললো রে? তেমন কিছু বলেনি, আর বলবি বা কী করে, কারণ আমি তোর কথা তাকে বলিনি। কারণ তার নাকি আজকে মন খারাপ, তাই সে কালকে শুনবে বলেছে আমার কথা। ওহ, আল্লাহ জানে কি রিয়াকশন আসে ওর।
মাউন্টে নিশানে থাক। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে সে কিন্তু তোর বিষয়ে অলরেডি খবর পেয়ে গিয়েছে, কারণ তার হাব ভাব থেকে আমি সেটা বুঝে নিয়েছি। সেটা কি করে জানলো? কী করে জেনেছে সেটা আল্লাহ মালুম, তবে সে যে জেনেছে সেটা আমি শিওর। আকাশ, এখন কি হবে আল্লাহই ভালো জানে। কী আর হবে, সে তোর বউ হবে। আকাশ, তুই ঠাট্টা করছিস এখনো? ঠাট্টা না, সত্যি বললাম। সত্যি হলে তো ভালোই। আচ্ছা চল এবার ক্লাসে যাওয়া যাক। তারপর সবাই সেখান থেকে উঠে যে যার মতো ক্লাসে চলে গেলাম। আজও প্রায় কয়েকটা ক্লাস করেছি, তবে শেষের ঘন্টাটা করিনি। শেষের ঘন্টা না করি আমি আর আমার কলেজের বাইরে একটা খালি জায়গায় বসে আছি। সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎই দেখি সেদিন কলেজে যে ছেলেগুলোকে দেওয়ার জন্য মেরেছিলাম, সেই ছেলেগুলো আরও কয়েকটা ছেলেপেলেকে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। সবার হাতে লাঠি ছোটা। ছেলেগুলোকে দেখে আমি মামুনকে বললাম, মামুন তাড়াতাড়ি এখান থেকে জায়গা ত্যাগ কর। কিন্তু কেন? কারণ এখানে একটা বড় ঝামেলা হবে, তুই তাদের জায়গা ত্যাগ কর। আমি দিকটা দেখছি। না, আমি তোরে ছেড়ে কোথাও যাচ্ছি না, যা হবে দেখা যাবে। তুই আসলে একটা ঘাউড়া মামুন। হ্যাঁ, যা বলার বলতে পারিস। আমি মামুনকে আর কিছু না বলে তাদের আরাফাতকে একটা মেসেজ করে দিলাম। অন্যদিকে ছেলেপেলেগুলো আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। তারা এসে আমার আর মামুনের উপর প্রহার করতে শুরু করে। অনেক কয়েকজন ছেলেমেয়ে তাদের, আর এদিকে আমি আর মাত্র মামুন। কিন্তু আমরাও কম না, আমরাও প্রতিঘাত করতে শুরু করলাম। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করেই ফায়ারিং আওয়াজ কানে আসলো। সাথে সাথেই সবাই স্টপ হয়ে গেলাম। চোখ পাখিয়ে চারপাশটা দেখতে লাগলাম। চোখের সামনে কিছু দেখতে পেলাম না, কিন্তু যেই না পেছনে পেরেছি তখনই দেখি প্রায় শতাধিক ছেলেমেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। সবার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। আমি তাদেরকে দেখে থতমত খেয়ে গেলাম, কারণ এত ছেলেপেলে তো আমার না, আর আমরা হলো আরাফাতকে তো আমি দেখতে পাচ্ছি না এখানে। ঠিক সেই সময় তাদের ভেতর থেকে দিয়ার ফাটানো দুটো মেয়ে সামনে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে আমার। আসলে কি দিয়ার ফাহা থ হয়ে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে আমি। অন্যদিকে দিয়ে হাতে হকি স্টিক নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। দিয়ার কর্মকাণ্ড দেখে ভেতরটা যেন মরুভূমির মতন শুকিয়ে গেছে। দিয়া আকাশের দিকে এগিয়ে যাচ্ছে হাতে হকি স্টিক নিয়ে। দিয়ার কাণ্ড দেখে আকাশের 12টা অলরেডি বেজে গিয়েছে, কিন্তু তবুও সে নিজেকে স্ট্রং রাখার ট্রাই করছে। দিয়া হকি স্টিক হাতে নিয়ে আকাশের শরীরে ধমাধম করে বাড়ি বসিয়ে দেয়, আর আকাশ সাথে সাথে চোখ বন্ধ করে দেয়। কিন্তু দিয়া বাড়িটা আকাশকে না মেরে মাটিতে মারে। আকাশ চোখ খুলতে দেখে সে ঠিকঠাক ভাবেই আছে, আর দিয়া তার সামনে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। কিরে পাগল, ভয় পেয়েছো বুঝি? আকাশের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, সে রোবটের মতন দাঁড়িয়ে আছে। এই পাগল, ভয় পাওয়ার কিছুই নেই। আমি তোমায় মারবো না, আমি মারবো তাদেরকে যারা তোমায় মারতে এসেছে। তারপর দিয়া সেই লাঠিটা নিয়ে সেই ছেলেগুলোকেই মারতে শুরু করে। ছেলেগুলো দিয়ার এত বিশাল দলবল দেখে প্রতিঘাত করা তো দুঃসাহস ও করতে পারছে না। দিয়া সব কয়টা ছেলেকে মারতে মারতে তাদের অবস্থার 12টা বাজিয়ে দেয়। সব কয়টা ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। দিয়া আর যেন কোনো হিংস্র পশুর রূপ নিয়েছে, আর অন্যদিকে সবাই দিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বিশেষ করে আকাশ, যে কিনা আগের দিয়ার সাথে এখনো দিয়াকে কোনোভাবেই মেলাতে পারছে না। সে শান্তশিষ্ট একটা মেয়ে হিসেবে দিয়াকে চিনত, আর সেই দিয়া কিনা ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে চলে এলো। দিয়ার এমন রূপ দেখে তার মনের ভিতরে খালি একটা জিনিসই বাড়ি খাচ্ছে, যে এই দিয়া কে। আর ঠিক সেই সময় এই দিয়া ছেলেগুলোকে মেরে রক্তাক্ত অবস্থায় এসে আকাশের সামনে দাঁড়ায়। অপরদিকে ঠিক একই সময়ে আকাশের ছেলেপেলে চলে আসে। তার ছেলেপেলেকে দেখে আকাশের বুকে একটু সাহস আসে। যদিও সে একা লড়াই করতে ভয় পায় না, কিন্তু এখানে তো লড়াই না, সে কারোর ভয়ঙ্কর রূপ দেখছে। আকাশের নীরবতা দেখে দিয়া বলে ওঠে, কি হলো, এতটা ঘাবড়ে আছো কেন? দিয়া, কে তুমি? জানতে চাও কে আমি? হ্যাঁ। আমি সেই মাফিয়া যে কিনা তোমায় মারার জন্য লোক পাঠিয়েছিলাম। দিয়ার মুখে এমন কথা শুনে আকাশ থতমত খেয়ে যায়, আর অন্যদিকে আকাশের ছেলেপেলেরাও ক্ষিপ্ত হয়ে যায় দিয়ার উপর। দিয়ার মুখে এসব কথা শুনে আরাফাত বলে ওঠে, ভাই এদের সব কয়েকটাকে আজ এখানে মেরে দাফন করে দিব। আরাফাতের কথার প্রতি উত্তরে দিয়া বলে, এই ছেলে, এই ভুল কখনো করতে চাস না। আমায় মারতে এসে উল্টো তোরাই মারা পড়বি। দিয়া, তাহলে আমার সঙ্গে এবার ছলনা করা মানে কি? যদি আমাকে এভাবে মারারই হতো তাহলে এবার ছলনা না করে আমাকে মেরে ফেলতে পারতে। এই ছেলে চুপ একদম, তোর ওই মুখে যেন আর একটা বাজে কথাও না শুনি। আর আমি এখন কি বলি সেটা মন দিয়ে শুন। হ্যাঁ,
আমি তোকে মারতে চেয়েছিলাম, কারণ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে নাকি তুই বাড়াবাড়ি করেছিস। আর তাছাড়া দেশের অনেক কয়েকজন নেতাও নাকি তোর জন্য কিছু করতে পারে না, তাই তারা সবাই মিলে প্ল্যান করে তোকে মেরে ফেলার। তাই আমাকে পাঠিয়েছে তোকে মারার জন্য। কিন্তু আমি জানি যে তোরও অনেক ক্ষমতা আছে, তুইও চাইলে আমার সাথে বরাবরের মতো টক্কর দিতে পারিস বা আমায় মেরেও ফেলতে পারিস ব্যতিক্রম হলে। কিন্তু আমি এমন কোনোই ঝামেলা চাই না, কারণ আমি যেদিন প্রথমেই কলেজে আসি সেদিন তুই আমার চোখের পানি মুছে দিয়ে আমার কপালে চুমু খেয়েছিস। আমি যেদিন এই কলেজে আসি সেদিন তুই আমার জন্য স্যারের সাথে লড়াই করেছিস। শুধু তাই নয়, তুই আমার জন্য আরো অনেক কিছুই করেছিস। তোর জন্য সেদিন আমি ন্যায় বিচার পেয়েছি। তুই আমার জন্য সেই ছেলেগুলোকে মেরেছিস। তো আমি মানুষটা তোর সাথে বেইমানি করি কি করে? তবে হ্যাঁ, আমি তো বললাম যে তোকে আমি মারতে চেয়েছি, কিন্তু সেটা তোকে না জেনে না শুনে। কিন্তু যখন জানতে পেরেছি যে আমার জন্য যে দুনিয়ার সমস্ত প্রকার সমস্যার মুখোমুখি হতে পারে, আমি তাকেই মারতে চলেছি। সেদিনেই আমি সমস্ত কিছু বাতিল করে দিই, কারণ তুই মানুষটাকে মারা আমার পক্ষে সম্ভব না। কারণ এমন একটা মানুষকে আমি কখনোই মারতে পারবো না। আর মারতে পারবো কি করে? আমি হচ্ছে তোকে ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসার মানুষকে কি কেউ মারে নাকি? দিয়ার কথা শুনে হাজার বলটা একটা শখ খেলাম। দিয়ার কথাগুলো শুনে যেন আমার সমস্ত শরীর পাত্রে রূপ ধারণ করেছে। এত বড় ঝটকা আমি এই প্রথম জীবনে খেলাম। কি হলো, কথা বলছো না যে? তুমি কি সত্যি বলছো এসব? হ্যাঁ রে বাবা, আমি সত্যি বলছি। আমি আমার কলিজার গায়ে কোনোদিনও হাত দিব না। দিয়ার কথা শুনে নিজেকে স্থির রাখতে পারলাম না। সাথে সাথে এক টান দিয়ে দিয়াকে নিজের বুকে নিয়ে এলাম। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি দিয়াকে। দিয়া আমার বুকে মাথা রেখে চুপটুপ করে পড়ে আছে বুকের মাঝে। আর অপরদিকে আমার চোখ জড়িয়ে টুকটুক করে পানি পড়ছে। দিয়া আমার চোখ থেকে অশ্রু পড়তে থেকে বলল, এই আকাশ, প্লিজ কান্না করিও না। তুমি কান্না করলে আমার ভালো লাগবে বলো? দিয়া, এটা তো সুখের কান্না। আচ্ছা দিয়া, তুমি কি আমার সে আগের মতো দিয়া হয়ে যাবে? হ্যাঁ, আমি একদম তোমার সেই আগের দিয়ার মতোই হয়ে যাব। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে আর সকলকেই বলে দেই, সবাই কান খুলে শুনে রাখুন। এই আকাশ আমার প্রিয় মানুষ। ওর দিকে কখনো যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তার 12টা আমি বাঁচিয়ে দেব। সে যত বড় বাপের বেটাই হবে হোক, বুক ফিরে কলিজা বের করে হাতে নিয়ে দিব একদম। দিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই ফাহা নামক মেয়েটা আকাশ আর দিয়ার দিকে এগিয়ে আসে আর বলে, ম্যাম, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল? ম্যাম, আমি আপনার অগোচরে একটা কাজ করেছি, যেটা হলো আমি যখন জানতে পারি আপনি যাকে মারতে এসেছেন সে এই লক্ষ্মী ভাইয়াটা, তখন আমি ওনাকে সতর্ক করার জন্য ওনার বাসায় কয়েকটা চিঠি দিই, যাতে করে তিনি সতর্ক হয়ে যায় আর আপনার হাত থেকে বেঁচে যায়। কিন্তু আমি জানতাম না যে আপনি ওনাকে ভালোবাসেন আর মারার প্ল্যান বাতিল করেছেন। কি? তুই আমার লোক হয়ে ওর পক্ষ নিয়েছিস এতদিন? ম্যাম, সরি। আসলে বিশ্বাস করুন, ভাইয়াটা মানুষের ভালো করতে গিয়ে বড় বড় নেতাদের কাছে খারাপ হয়েছে। শুধু তাই নয়, ওনার জন্যেই এই কলেজে কোনো নারী ঘটিত সমস্যা হয় না। আমি যখন ওনার এসব কর্মকাণ্ড সম্পর্কে জেনেছি বা দেখেছি, তখন টিনাকে আর সাপোর্ট না করে পারলাম না। ফাহা, তুই আমার সাথে বেইমানি করার ফলস্বরূপ মৃত্যু ডিজার্ভ করিস, কিন্তু এই জন্যই তোকে মারলাম না বা বেঁচে গেলি। যে তুই যাই করিস না কেন, সবটাই আমার প্রিয় মানুষের জন্য করেছিস। ম্যাম, প্লিজ আপনি আমার ওপরে রাগ করে থাকবেন না। না, তোর উপরে আমার কোনো রাগ নেই, কিন্তু একটা অর্ডার পালন করতে হবে আমার। কি সেটা ম্যাম? আমার কলেজের একজন বন্ধু আছে যার নাম মামুন। ওই যে ভাইয়াটা দাঁড়িয়ে আছে, উনি তোকে ভালোবাসে। ম্যাম, সেটা আমি আগেই জেনেছি। তাহলে আর দেরি কিসের? যা গিয়ে সব কিছু ঠিকঠাক করে নে। আমার কথা শুনে ফাহা লজ্জায় লাল হয়ে আছে। হে যে, লজ্জা পাওয়ার কিছুই নেই, যা বলেছি গিয়ে সেটা কর। আর আপনারা সবাই যে যার মতো চলে যান। যাদেরকে মেরেছি তারা এইভাবেই পচে মরুক। আকাশ, তুমিও তোমার ছেলে পেলেকে চলে যেতে বলো। আচ্ছা, এই আরাফাত, তোরা সবাই চলে যা।
তোদের সঙ্গে আমার পরে কথা হবে। আচ্ছা ভাই। তারপর সবাই সবার মতন চলে যায়। আকাশের ছেলেপেলারাও চলে যায়, আর অন্যদিকে দিয়ার কথা মতন তার লোকেরাও চলে যায়। আর এদিকে আকাশ দিয়াকে নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে। তারপর তাদের বসার স্থানে গিয়ে দুজনে মিলে বসে বসে গল্প করতে শুরু করে। এই যে আকাশ সাহেব, আমি না সরি, আপনাকে আমার সমস্ত সত্যি আগেই বলা উচিত ছিল। দিয়ার কথা শুনে আবারও থতমত খেয়ে গেলাম, কারণ মেয়েটা মিনিটে তার রূপ পরিবর্তন করছে। এই দিয়া, তুমি না একটু আগে আমাকে তুমি করে বলে, কিন্তু হঠাৎ করে আবার আপনি তো চলে আসলে কেন? আরে বলেছি না যে আমি আপনার আগেই সে দিয়া হয়ে যাব, তাই আপনি করে বলছি। এই পাগলি মেয়ে, তার একদম কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি আমার আগের মতো হয়ে যাও, কিন্তু তুমি বলেই ডাকো আমাকে, কারণ তোমার মুখে আপনি থেকে আমার তুমি শুনতে বেশি ভালো লাগে। তাই বলছি। তাই। আচ্ছা দিয়া, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যে আমাকে মারতে এসো, মারলে না, এতে কি তোমার কোনো ক্ষতি করবে না ওরা, যারা তোমাকে আমাকে মারার জন্য ঠিক করেছে? ইস, বললেই হলো নাকি? হ্যাঁ, ওরা কি জানে যে আমার কলিজার কত পাওয়ার? ওরা কি জানে যে আমায় মারতে হলে তাদেরকে বিশাল একটা শক্তিশালী বট গাছ কাটতে হবে, যেই বট গাছটা আমাকে ভালোবাসা দিয়ে বেষ্টন করে রেখেছে? দিয়ার কথা শুনে খুশিতে শরীরটা একদম নাড়া দিয়ে উঠল। দিয়া, সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি। দিয়া আর আকাশ কথা বলছে নিজেদের মতো। ঠিক সেই সময় মামুন আর ফাহা মিটমিট করে হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে আসে। খিদে পেটে মামুন, ফাহাকে পেয়ে আজ মনে হচ্ছে অনেক খুশি। হ্যাঁ রে দোস্ত, আজকে আমি অনেক খুশি। যাক, তোর খুশিতে আমরা খুশি। আচ্ছা, সবাই মিলে একসাথে বসে আড্ডা দিই। তারপর সবাই মিলে আড্ডা দিতে থাকে। এই আড্ডার মাঝে কেটে গেল একটা বছর। আজ আকাশ আর মামুনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। দিয়া আর ফাহা খুশিতে আত্মহারা যে তাদের প্রিয় মানুষগুলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ঠিক সেই জায়গাটাতে বসেই আজ সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই বসাতেই আকাশ আর মামুন তাদের প্রিয় মানুষকে বিয়ে করে নেওয়ার প্ল্যান সাজিয়ে ফেলে। আগামী সপ্তাহে তাদের বিয়ে। দুই বন্ধুই একই দিনে বিয়ে করবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। দিয়ার পরিবার থেকে তার মা আসে, তিনি তাদের পরিবারের প্রধান, তার পরিবারের আর কেউ নেই। অপরদিকে ফাহার পরিবার থেকে তার মা আর মামা আসে বিয়েতে। তার পরিবার অনেক ছোট, মামার বিয়ে হয়ে গেছে, তিনি বউ নিয়ে আলাদা থাকেন, আর ফাহার আম্মু একাই থাকে। আগে ফাহাও একসাথে থাকতো, কিন্তু তাদের পরিবারের অবস্থা খারাপ হওয়ায় ফাহা দিয়ার সাথে যোগ দেয়, আর দিয়াও পরিবার চালাতে এই পন্থা অবলম্বন করে। দেখতে দেখতে দুই বন্ধু বিয়ে হয়ে যায়। এদিকে বিয়ের সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর আকাশ বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তারপর দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পায় সারা রুম অন্ধকার। সে দিয়াকে ডাক দেয়, কিন্তু দিয়া কোনো সারা শব্দ করে না। দিয়ার সারা শব্দ না পেয়ে হাতে সামনের দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই কেউ একজন চাকু নিয়ে আকাশের পেটে ঢুকিয়ে দেয়। আকাশ সাথে সাথে চেঁচিয়ে ওঠে, আর সাথে সাথেই রুমের বাতি জ্বলে ওঠে। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার কলিজা, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার কলিজা। অবাক হয়ে গেলাম রুমের অবস্থা দেখে, কারণ রুমটা পরিপূর্ণভাবে সাজানো, আর সামনে দিয়া, ফাহা, মামুন সবাই কেক নিয়ে দাঁড়িয়ে আছে। হেই পাগল, ভয় পেয়েছো বুঝি? আমার পেটে কে যেন ছুরি ঢুকে দিয়েছে। আরে পাগল, ওটা খেলনার ছুরি ছিল। কি? হ্যাঁ। বলি দিয়ার বাকি সবাই হেসে দেয়। দিয়া, তুমি আমার বার্থডে সম্পর্কে কি করে জানো? ও মা, এটা কি কথা? যাকে ভালোবাসে তার জন্মদিন সম্পর্কে জানবো না, এটা কেমন করে হয়? দিয়ার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। এতটাই আত্মহারা হয়েছি যে দিয়াকে সবার সামনে জড়ে ধরে কিস করা শুরু করলাম। আর তখনই মামুন বলে উঠল, ভাই তুই থাম, আগে আমরা বের হয়ে যাই, কারণ আমাদেরও তো আজকে বাসর ঘর, পরে তুই যা করার করিস। যা ভাগ ফাঁকে নিয়ে। মামুনের ভাগ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে চলে যায়, আর আমি দিয়াকে আদর করতে শুরু করি। দিয়া আমার স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। শুধু তাই নয়, আমার পাঞ্জাবিটা খামচে ধরে রেখেছে সে, কিন্তু আমি দিয়াকে আদর করা বাদ দিয়ে কোলে উঠিয়ে নিলাম। তারপর তাকে নিয়ে গিয়ে পিছনে শুয়ে দিলাম। দিয়া তো লজ্জায় শেষ। সে ভালো করে বুঝতে পারছে যে এখন কি করবে তার সঙ্গে, তাই সে লজ্জায় মুখটা বালিশে লুকিয়ে রেখেছে। কিন্তু আমার রোম্যান্টিক ভিউয়ার্সগুলো কোনো লজ্জা শরম নেই। দেখুন না, এখন হাঁ করে তাকিয়ে আছে সমস্ত কিছু শোনার জন্য। ভাই, এরপর কিছু করা যাবে না। ভাগুন সবাই, বউ আমার, ইতিহাসও আমি রচনা করব, কিন্তু মাঝখানে আপনার এভাবে বাধা দিতে আমি আর ইতিহাস রচনা করতে পারবো না। তাই বলি কি, এবার সবাই উল্টো রাস্তা ধরে কেটে পড়েন।